আসসালামু আলাইকুম। এসএসসির উচ্চতর গণিতের 11 নম্বর চ্যাপ্টার নিয়ে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত একটা ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতির কিছু সূত্রগুলো প্রমাণ শিখছি এবং সূত্রগুলো দেখছি। তো সেখানে আমরা মেইন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্স অক্ষ করে সকল বিন্দুর কোটি y=0 এবং y অক্ষ করে সকল বিন্দুর ভুজ x=0। এছাড়া দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেই সূত্রটা d=√x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y তার হোল স্কয়ার, এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত, এটা মুখস্থ করা না, বরং এটা হচ্ছে বুঝে মুখস্থ করা। তা আমি এই সমীকরণটা শুরু করার আগে আমি তোমাদেরকে দেখাবো যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার এর মধ্যে কি বৈশিষ্ট্য আছে। যদি তুমি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বৈশিষ্ট্যটা শনাক্ত করতে সক্ষম হও, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা তুমি এমনিতেই বুঝে পাবা। এবং একইভাবে ওয়াই অক্ষের সমীকরণ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের ব্যাপারেও ওই একই কথা। তো চলো এই পুরো আলোচনাটা শুরু করা যাক। আমরা প্রথম ওয়াই অক্ষ নিলাম এবং এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক পাশ এক্স, ঋণাত্মক পাশ এক্স ড্যাশ, ওয়াই অক্ষের ধনাত্মক পাশ ওয়াই এবং ঋণাত্মক পাশ ওয়াই ড্যাশ। এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট। আমি এইখানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, চলো এইটা পড়ার আগে আমরা কতগুলো বিন্দু স্থাপন করে নিই। তা বিন্দুগুলো কি কি হবে? আমার প্রথমে দেখো, আমরা বসাবো 0,3, 1,3, 2,3, 3,3, 4,3 এবং তুমি যদি চাও এখানে -1,3 এই বিন্দুটা নিয়েও শুরু করা যেতে পারে। তো আমরা গ্রাফ কাগজে মোটামুটি এই বিন্দুগুলো একটু স্থাপন করে দেখি কেমন হয়। তো 0,3 বিন্দুটা হবে 0, 1, 2, 3, এই হচ্ছে তোমার 0,3 বিন্দুটা। 1,3 এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর 1 যাও, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর 3 একক উপরে ওঠো, এইটা হবে 1,3। 2,3 এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 একক যাও, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক যাও, 2,3। 3,3 এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক, সেইটা হবে 3,3। 4,3 এক্স অক্ষের ধনাত্মক দিকে 4 একক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক, এইটা হবে 4,3। তুমি যদি চাও এখানে -1,3, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 1 একক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক, তাহলে -1,3। এই বিন্দুগুলোকে যদি তুমি সংযুক্ত করো তাহলে তুমি পাবা হচ্ছে একটা সরলরেখা। এই হচ্ছে সেই সরলরেখাটা। তুমি এই সরলরেখাটা দেখো দিন, এইটা বিন্দুগুলো তুমি স্থাপন করেছো। আমি কিন্তু কখনো বলিনি যে আমরা একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা ড্র করতে যাচ্ছি। আমি বলছি যে বিন্দু কয়টা স্থাপন করতেছি। দেখো এই বিন্দুর মধ্যে বৈশিষ্ট্য আছে কোটি 3, এই বিন্দুটার মধ্যে ভুজ যাই হোক কোটি 3, এই বিন্দুটার মধ্যে ভুজ 1 হোক কোটি 3, ভুজ 2 কোটি 3, ভুজ 3 কোটিও 3, ভুজ 4 কোটি 4, 3। বিন্দুগুলোকে স্থাপন করলে দেখা যাচ্ছে কোটি সবসময় এক, মানে কোটি সবসময় 3 হওয়ার কারণে সে এক্স অক্ষ সমান্তরাল হয়ে গেছে। তাহলে এক্স অক্ষ সমান্তরাল সরলরেখার সমীকরণের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বিন্দুর কোটি সেম হবে, কিন্তু ভুজ সেইটা সেম হবে না। বিন্দু যত ডানে সরবে ভুজের মান তত বাড়বে, বিন্দু যত বামে সরবে ভুজের মান তত ঋণাত্মক দিক থেকে চিন্তা করলে কমবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল এই সরলরেখার পরে যতগুলো বিন্দু আছে সব বিন্দুগুলোর কোটি একই, কিন্তু ভুজ এক এক সময় এক এক রকম। এই রেখাটার মধ্যে যদি তুমি এই রেখাটায় x = কত -1, y = 3, x = এই 0,3 তে x = 0, y = 3, এই বিন্দুতে x = 1, y = 3, এই বিন্দুটার বেলায় x = 2, y = 3, x = 3, y = 3, x = 4, y = 3। এই সরলরেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে y এর মান সবসময় একই, এবং আমার এই উদাহরণে y এর মানটা হচ্ছে 3, y = 3, এবং এই কারণে এই সরলরেখার সমীকরণ হয় y = 3। এবং দেখো যে এই সরলরেখাটা y অক্ষ থেকে 1 একক, 2 একক,
এবং 3 একক, 1 একক 2 একক 3 একক দূর দিয়ে উপর দিয়ে গেছে, তাই y ইকুয়াল টু 3 হয়েছে। তবে সে যদি 3 একক নিচ দিয়ে যেত তাহলে কি y ইকুয়াল টু 3 হতো না, y অক্ষের নিচ দিয়ে গেলে y এর ভ্যালু তখন নেগেটিভ হয়, তখন এই সরলরেখার সমীকরণটা হতো y ইকুয়াল টু -3। তাহলে 1 2 3, আমরা এখন y অক্ষের নিচ দিয়ে যদি যাই তাহলে এই সরলরেখার সমীকরণ হবে y ইকুয়াল টু -3। এবার তুমি চিন্তা করো যদি 2 একক নিচ দিয়ে যায় তাহলে তার সমীকরণ হবে y ইকুয়াল টু -2। যদি 1 একক নিচ দিয়ে যায় তাহলে সেইটার সমীকরণ হবে y ইকুয়াল টু -1। এবার দেখো যে কোনো সরলরেখা যদি x অক্ষের সমান্তরাল হয় এবং সে যদি x অক্ষের 2 একক উপর দিয়ে যায় তাহলে y ইকুয়াল টু 2, সে যদি 1 একক উপর দিয়ে যায় y ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে এবার একটা কথা বলি, যদি কোনো সরলরেখা x অক্ষের সমান্তরাল হয়ে 1 একক উপর দিয়ে যায় y ইকুয়াল টু 1, 2 একক উপর দিয়ে গেলে y ইকুয়াল টু 2, x অক্ষের 3 একক উপর দিয়ে গেলে y ইকুয়াল টু 3, নিচ দিয়ে গেলে নেগেটিভ। কিন্তু যদি একটা সরলরেখা সে x অক্ষ থেকে উপরে উঠলো না, x অক্ষ থেকে নিচেও নামলো না, তাহলে y ইকুয়াল টু কত? 1 একক উপরে উঠলে 1, 2 একক উপরে উঠলে 2, তাহলে একটু উপরে উঠেনি মানে 0 উপরে উঠেছে, তাহলে সেইটা হয় y ইকুয়াল টু 0। দেখো যে x অক্ষের সমীকরণ, এই x অক্ষটা না উপরে না নিচে, ঠিক x অক্ষ বরাবরই আছে, অর্থাৎ তার এখানে উপর নিচ বরাবর তার কোনো সরণ হয়নি। সুতরাং x অক্ষের সমীকরণ হওয়া উচিত y ইকুয়াল টু 0। এই বিষয়টা হয়তো খুব সহজ মনে হবে তোমাদের কাছে, আসলে এই বিষয়টা সহজ, কিন্তু অবহেলার কারণে এই বিষয়টা তোমরা অনেকেই মনে রাখতে পারো না। কিন্তু এই বিষয়টা মনে রাখবা, বিশেষত যারা এইচএসসি সায়েন্স নেবা তাদেরকে আরো বেশি মনে রাখতে হবে, কারণ সেখানে স্থানাঙ্ক জ্যামিতির বিস্তর প্রয়োগ আছে। সেখানে 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার এবং ম্যাথমেটিক্স তৃতীয় পত্রের কণিকে এই সূত্রগুলোর বহুল প্রয়োগ আছে। সুতরাং x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0 এবং x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ সেটা হবে হচ্ছে y ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, এবং আমরা যদি বলি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সেটা হবে y ইকুয়াল টু একটা ধ্রুবক b। এই b ইকুয়াল টু পজিটিভ হতে পারে, b ইকুয়াল টু নেগেটিভও হতে পারে। পজিটিভ হলে রেখাটা x অক্ষের উপর দিয়ে যে সমান্তরাল, এবং b এর মান যদি নেগেটিভ হয় তাহলে রেখাটা x অক্ষের নিচ দিয়ে যে x অক্ষের সমান্তরাল হবে। আমি তো সেই কত 5 মিনিট ধরেই তোমাদেরকে বলতেছি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, কিন্তু কিছু কিছু জায়গায় এই একই সূত্র প্রয়োগ হবে এই ভাষায় y অক্ষের সাথে লম্ব। আসলে দেখো এইখানে x অক্ষের সমান্তরাল যতগুলো লেখা বলেছি তার সবগুলো y অক্ষের সাথে লম্ব। সুতরাং যদি তোমাকে কেউ বলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কত, তুমি বলবো y ইকুয়াল টু b। উনি যদি এবার কথাটাকে ঘুরায় বলে y অক্ষের সাথে লম্ব এরূপ সরলরেখার সমীকরণ কত, তখন ওই একই আনসার y ইকুয়াল টু b। কারণ যে সরলরেখাটাই x অক্ষের সমান্তরাল সেই সরলরেখাটাই y অক্ষের পরে লম্ব, যে সরলরেখাটাই x অক্ষের সমান্তরাল সেটাই y অক্ষের পরে লম্ব। সুতরাং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আর y ইকুয়াল টু লম্ব রেখার সমীকরণ সম্পূর্ণ একই। তো একটু আগে আমরা দেখলাম x অক্ষের সরলরেখার x অক্ষের সমীকরণ কত, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত, বা y অক্ষের সাথে লম্ব এরূপ সরলরেখার সমীকরণ কিরূপ হবে। এখন আমরা দেখব, একটু বুঝে বুঝে দেখব যে y অক্ষের সমীকরণ কত হওয়া উচিত, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হওয়া উচিত, অথবা x অক্ষের পরে লম্ব এরূপ সরলরেখার সমীকরণ কত হওয়া উচিত। তার জন্য চলো আমরা কতগুলো বিন্দু স্থাপন করি। প্রথমে আমরা -2, 3 -2, -2, -2, -2, -1, -2, -0, -2, -1, -2, -2, -2, -3। এইখানে যে 6টা বিন্দু দেখলে এই 6টা বিন্দু আমরা স্থাপন করব। তো এখানে -2, 3 বিন্দুটা x অক্ষের দিকে 2 একক আসো, -2 এবং 3, এই হচ্ছে তোমার y অক্ষের দিকে 3 একক যাও, -2, 3। এরপর হচ্ছে -2, 2 x অক্ষের দিকে তুমি নেগেটিভ দিকে 2 একক আসো, y অক্ষের দিকে 2 একক যাও, তাহলে সেটা হবে -2, 2। তারপরে -2, 1 x অক্ষের দিকে 2 একক আসো,
ওয়াই অক্ষের দিকে একক যাও, তাহলে -2,1। এরপর দেখো -2,0, এটা তো এক্স অক্ষের উপরেই অবস্থিত, -2,0। এরপর দেখো -2,-1। যদি আমরা দেখি যে -2,-1 বিন্দুটা, -2,-1 এই বিন্দুটা এখানে, -2,-2 এইটা। এরপরে দেখো যে এই বিন্দুটা -2,-3। আমরা বিন্দুগুলো স্থাপন করলাম এবং এই বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে দেখা যাবে যে তারা একটা সরলরেখা তৈরি করেছে। তাহলে এই যে এই সরলরেখাটা দেখো আবার সে ওয়াই অক্ষের সাথে কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। এখন এই বিন্দুগুলোর একটু বৈশিষ্ট্যগুলো তুমি দেখো তো, এই ওয়াই অক্ষের সমান্তরাল বা এই নীল রেখাটার পরে সব বিন্দুর ভুজ কোটির দিকে তাকাও, দেখো যে কোটি 3, কোটি 2, কোটি 1, কোটি 0, কোটি -1, কোটি -2, কোটি -3, অর্থাৎ এই ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার পরে কোটিগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কিন্তু দেখো দিন ভুজগুলো কি চেঞ্জ হচ্ছে, -2,3, -2,2, -2,1, -2,0, অর্থাৎ তার ভুজগুলো কখনো চেঞ্জ হচ্ছে না। ভুজ মানে এক্স এর ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। এই কারণে ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ হবে x = একটা ধ্রুবক। আমি তোমাকে যে উদাহরণটা দেখাইছি এইখানে x = হবে -2। ওয়াই অক্ষের এই সরলরেখার সমীকরণ সেটা হবে হচ্ছে x = -2। যদি আমি x অক্ষের বাম দিকে, আমি x অক্ষের বাম দিকে আসছি বলে x = -2, যদি আমি x অক্ষের ডান দিকে দিয়ে সরলরেখাটা নিতাম তখন হতো x = +2। যদি 3 একক ডান দিক থেকে নিতাম তখন হতো x = +3। আমি যদি 1 একক বাম দিক থেকে নিতাম তাহলে x = -1। এবং আমি যদি ডানেও যেতাম না বায়েও যেতাম না, তার মানে y অক্ষটাই বিবেচনা করতাম, তাহলে x = 0। এইটাই হচ্ছে y অক্ষের সমীকরণ। আর ডান দিকের গুলো হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, বাম দিকের গুলো হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবং প্রত্যেকটা সমীকরণের মধ্যে দেখো এই রেখাটা y অক্ষের সমান্তরাল x = ধ্রুবক, এই রেখাটা y অক্ষের সমান্তরাল x = একটা ধ্রুবক এবং সেই ধ্রুবকটা হচ্ছে -1। এই সরলরেখার সমীকরণটা সেটাও দেখো যে y অক্ষের সমান্তরাল x = একটা ধ্রুবক, y অক্ষের সমান্তরাল x = একটা ধ্রুবক। সুতরাং এই রেখাগুলোর সমীকরণ থেকে আমরা বুঝতে পারলাম y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ সেটা হবে x = একটা ধ্রুবক। আমরা তাই লিখে দিতে পারি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = একটা ধ্রুবক, সেটা হচ্ছে a। এবং আমরা যদি বলি যে y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ তোমাকে দেখালাম যে y অক্ষের সমীকরণ x = 0। এবং এইখান থেকে আমাদের এই আজকে যে বলছিলাম যে সমীকরণ, অক্ষের সমীকরণ ও অক্ষের সমান্তরাল রেখার সমীকরণগুলো আমরা দেখব, সেই বিষয়গুলো আমরা দেখলাম। এই জিনিসগুলো জাস্ট মুখস্থ করে না, বুঝে বুঝে মেমোরাইজ করবে বা বুঝে বুঝে মনে রাখবে, তাতে করে তোমার অঙ্কগুলো করা সহজ হয়ে যাবে। আগামীতে আমরা যে বোর্ড অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস করবো, সেই বোর্ড অঙ্কে আমাদের কিন্তু এই বিষয়গুলো বারবার কাজে লাগবে। এবং তখন যদি এই পেছনের এই ব্যাপারে দুর্বলতা থেকে যায় তাহলে বোর্ড অঙ্ক সমাধান করার সময় দুর্বলতা থেকে যাবে। তাই আমি সবাইকে অনুরোধ করব এই বিষয়গুলো, আজকের ক্লাসের এই বিষয়গুলো একটু বুঝে বুঝে মেমোরাইজ করার জন্য